রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করা উচিত ছিল, সেটা না করে হয়তো কমিশন ঠিক করছে না। চয়েস দুটো, একটা এসআইআর হবে অথবা রাষ্ট্রপতি শাসন করে এসআইআর হবে। বুথ লেভেল অফিসাররা যদি ঠিকমতো কাজ না করে তাদের পরিবর্তন করে, প্রশাসনে পরিবর্তন করে এসআইআর করতে হবে। যদি নির্বাচন হয় রাষ্ট্রপতি শাসনে এবং যদি নির্বাচন হয় এসআইআর করে, দুটো একসাথে হয়, তাহলে তাদের ক্ষতির সম্ভাবনা শুধুমাত্র এসআইআর করে নির্বাচন হওয়ার থেকে অনেক বেশি। যেভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, যেভাবে দুষ্কৃতীরা শাসক দলের আশ্রয় দৌরত্ব চালাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, যদি এমপি আক্রান্ত হন, যদি সরকারি অফিসার আক্রান্ত হন, তাহলে সাধারণ যে বিএলওরা যাবে, যারা এসআইআর করতে যাবে, তাদের আক্রান্ত হওয়ার তো সম্ভাবনা খুব বেশি। 1 কোটির বেশি মানুষের নাম যদি বাদ পড়ে যারা অবৈধ ভোটার হিসেবে, এবং এতে সবচেয়ে বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর এর বড় দলকে জেতাতে পারবেন, এটাই তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার রাজনৈতিক জীবনে তিনি সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন 2026 সালে। যেভাবে বলছেন বিরোধী দলের নেতার বাড়ি ঘেরাও করতে হবে, সুকান্ত মজুমদারের বাড়ি ঘেরাও করতে হবে, চোখ কুবলে নিতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। আর প্রশাসন যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে এই প্ররোচনার বক্তব্যের পরে, যেটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস কোনটা সহায় করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যত আক্রমণাত্মক হবেন, তত তার রাজনৈতিকভাবে জমি তার পায়ের তলা থেকে সরে যাবে, সেটাই আমার মনে হয়। বহু মামলায় তারা বহু টাকা খরচ করে আদালতে যাওয়ার জন্য, ডিএ মামলায় কত টাকা তারা আদালতে যাওয়ার জন্য খরচ করছে, তারা এক্ষেত্রে কেন করছে না? মানুষের কাছে বেআব্রু হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বুক দুরু দুরু করে কাঁপছে, এই এসআইআর এর ফলে বিদায়ের ডাক এসে পড়েছে। এটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে, মেসেজটা খুব স্পষ্ট। তৃণমূল যদি বৈধ ভোটারের ভোটে জিততো, এসআইআর এ তারা ভয় পেত না। এসআইআর নিয়ে এরা আতঙ্কিত, এসআইআর নিয়ে তারা এই ধরনের সমাজ বিরোধীদের মতো আচরণ করছেন। তার কারণ হচ্ছে তারা অবৈধ ভোটারের ভোটে। হাওয়া বদল বলছি না, বলছি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল। সরকার যে চোর, এটা একেবারে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। এই দলকে মানুষ দুর্নীতিগ্রস্ত ভাবতে শুরু করেছে, এটাই পরিবর্তন। স্যার, মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু এসআইআর প্রক্রিয়া। আগুন নিয়ে খেলবেন না বলেছিলেন মুখ্যমন্ত্রী, এছাড়াও আরও অনেক মন্তব্য করেছিলেন। শেষ পর্যন্ত কি আটকাতে পারলেন? না, এসআইআর তো হচ্ছে, আটকাতে পারলেন না সেটা আমরা দেখতে পাচ্ছি, আর আটকাতে পারার কথাও ছিল না। যেটা উনি বলেছিলেন একান্তভাবে একটি রাজনৈতিক বক্তব্য, হয়তো তার দলের মানুষদের উদ্বুদ্ধ করার জন্য। কারণ এসআইআর হলে সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা শাসক দল তৃণমূল কংগ্রেসের। ঠিক এই কারণে উনি হয়তো মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, দলের কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য কথাগুলো বলেছিলেন। আসলে আমরা যদি ফ্যাক্টস অ্যান্ড ফিগারের দিকে দেখি, 2001 সালে পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা ছিল 4,82,00,000 মতো, আর 2024 সালে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 7,60,00,000 মতো, অর্থাৎ 50%-এরও বেশি ভোটার বেড়েছে। এবার এই যে ভোটারটা বেড়েছে, এটা স্বাভাবিকভাবে বেড়েছে নাকি মৃত ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটারের কারণে এই সংখ্যাটা বেড়েছে, এটা বোধহয় দেখার প্রয়োজন আছে। সংখ্যাটা অ্যাবনর্মালি হাই, সুতরাং আমি আশ্চর্য হব না এই এসআইআর এর ফলে 1 কোটির বেশি মানুষের নাম যদি বাদ পড়ে যারা অবৈধ ভোটার হিসেবে, এবং এতে সবচেয়ে বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়ার জন্য এসআইআর কি যথেষ্ট স্যার? কেননা পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের গণনায় কারচুপির অভিযোগ এর আগেও রয়েছে, সেক্ষেত্রে এসআইআর কি এমন কোনো প্রভাব ফেলবে নির্বাচনে? এসআইআর হলে আমার হিসেব অনুযায়ী 1 কোটির বেশি ভোটারের দাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ যে ফিগারটা বললাম, যে বিরাট ফারাক, 2001 সালে কত ভোটার ছিল, 2024 সালে কত ভোটার ছিল। বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্টে নাম তুলেছে, একথা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 2005 সালে, এবং তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার। অর্থাৎ এই বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ এবং তাদের ভোটার লিস্টে নাম তোলার প্রক্রিয়াটা কিন্তু কংগ্রেস আমল থেকেই শুরু হয়ে গেছে, বর্তমান আমলেও সেটা চলেছে। সুতরাং এই ভোটারের নাম যদি বাদ পড়ে, তাহলে কোনোভাবে কোনো রিগিং করে, কোনো রকম সন্ত্রাস করেই ভোটের চিত্রটাকে চেঞ্জ করা মুশকিল হবে তৃণমূল কংগ্রেসের পক্ষে। তবে যেটা ভয়ের ব্যাপার হচ্ছে, যারা এসআইআর করবেন তারা যদি আক্রান্ত হন, তাহলে এসআইআর প্রক্রিয়া ব্যাহত হতে পারে। বিশেষ করে শাসক দলের বিভিন্ন নেতা যেভাবে প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন মিডিয়াতে, যা আমরা দেখেছি, তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এবং তারা যদি আক্রান্ত হন, তখন কিন্তু পশ্চিমবঙ্গে হয়তো রাষ্ট্রপতি শাসন অবশ্যম্ভাবী হয়ে উঠবে। আসলে চয়েস দুটো, একটা এসআইআর হবে অথবা রাষ্ট্রপতি শাসন করে এসআইআর হবে। এসআইআর হচ্ছে, এটা আটকানোর কোনো রাস্তা এই মুহূর্তে নেই।
স্যার, যেখানে বুথ লেভেল অফিসার নিয়োগে অসংখ্য অভিযোগ, যে সেই মমতার রাজ্যে এসআইআর কার্যকরী করা কি সহজ হবে? দেখুন, সহজ নিশ্চয়ই হবে না। আমি আবার বললাম, হয়তো প্রয়োজনে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে বুথ লেভেল অফিসাররা যদি ঠিকমতো কাজ না করে তাদের পরিবর্তন করে, প্রশাসনে পরিবর্তন করে এসআইআর করতে হবে, সেটা কাম্য হবে না। কিন্তু শাসক দল যদি সেই দিকে এই প্রক্রিয়াকে ঠেলে দেয় তাহলে তাদের ক্ষতির সম্ভাবনা প্রভূত। কারণ যদি নির্বাচন হয় রাষ্ট্রপতি শাসনে এবং যদি নির্বাচন হয় এসআইআর করে, দুটো একসাথে হয়, তাহলে তাদের ক্ষতির সম্ভাবনা শুধুমাত্র এসআইআর করে নির্বাচন হওয়ার থেকে অনেক বেশি। সুতরাং এই ভুল শাসক দল করবে বলে আমার মনে হয় না। স্যার, নদিয়াতে একজন বিএলওর খোঁজ মিলেছে যার মা, বাবা ও তার নিজের নাম 2002-এর ভোটার তালিকায় নেই। এক্ষেত্রে কি আশঙ্কা থাকছে না যে খাতায় কলমে এসআইআর হলেও বাস্তবে তা হবে কি না? দেখুন, খাতায় কলমে এসআইআর হলেও বাস্তবে কি হবে কি না এই প্রশ্ন সবসময় থেকে যাবে। যতক্ষণ না এই এসআইআর প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে তারপরেও অনেক অভাব অভিযোগ উঠতে পারে। কিন্তু সেরকম যদি কিছু হয়, আদালতের দ্বারস্থ হওয়ার রাস্তা সবসময় আছে। আমি যে সম্ভাবনাটা খুব বড়োভাবে দেখছি যে যারা এসআইআর করতে যাবেন এবং যারা স্বাধীনভাবে এসআইআর করার চেষ্টা করবেন তাদের অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে এখন এমন একটা পরিবেশ যেটা একটি মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে কলকাতার বুকে 50 জন লোক ঢুকে আক্রমণ করছে সরকারি অফিসারকে, আইন শৃঙ্খলা এইভাবে ভেঙে পড়েছে। সেখানে দাঁড়িয়ে এসআইআরের ফলে আইন শৃঙ্খলার সমস্যা দেখা দিতে পারে এবং যেটা কিন্তু রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্যকে। এবং এসআইআর আমার মনে হয় পশ্চিমবঙ্গকে রাষ্ট্রপতি শাসনের দিকে আরেকটু করে ঠেলে দিচ্ছে। রাষ্ট্রপতি শাসনটা খুব অবশ্যম্ভাবী হয়ে উঠছে। যেভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, যেভাবে দুষ্কৃতীরা শাসক দলের আশ্রয় দৌরত্ব চালাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এবং বিচ্ছিন্ন ঘটনা এটা নয়। আমরা দেখেছি স্বয়ং একজন এমপি এবং তিনি সাঁওতাল সমাজের মানুষ, তাকে আক্রান্ত হতে তিনি ত্রাণ বিলি করতে গেছিলেন উত্তরবঙ্গে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যদি এমপি আক্রান্ত হন, যদি সরকারি অফিসার আক্রান্ত হন, তাহলে সাধারণ যে বিএলওরা যাবে, যারা এসআইআর করতে যাবে, তাদের আক্রান্ত হওয়ার তো সম্ভাবনা খুব বেশি। সুতরাং আমি একদিক থেকে নাগরিক হিসেবে আতঙ্কিত। আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করা উচিত ছিল, সেটা না করে হয়তো কমিশন ঠিক করছে না। স্যার, বাংলায় এসআইআর করেও 26-এ তৃণমূলকে ক্ষমতায় আসা থেকে কি আটকানো যাবে বলে মনে করছেন আপনি? না, এটাই তো তৃণমূলের প্রকৃত পরীক্ষা। তৃণমূল দাবি করে তাদের পক্ষে জনসমর্থন আছে, নিশ্চয়ই জনসমর্থন আছে, কিন্তু সেই জনসমর্থনটা কত এবং সেটা তাদের নির্বাচনে ক্ষমতায় আসা পক্ষে কোনো বাধা হয়ে দাঁড়ায় কিনা এসআইআর, সেটাই প্রমাণ হয়ে যাবে। আপনি মনে করুন না, 2002 সালে এসআইআর শেষ হয়েছে, 2004 সালের নির্বাচনে বামফ্রন্ট 42টার মধ্যে 35টা আসনে লোকসভায় জিতেছিল। প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের আসন একে নেমে এসেছিল। অর্থাৎ এসআইআর হওয়ার পরেও বামফ্রন্টের আসন কিন্তু বেড়েছিল, অতীতে সাক্ষ্য দিচ্ছে। যার কারণ হয়তো বামফ্রন্টের প্রতি রাজ্যের কৃষিজীবী এবং শ্রমিক মানুষদের একটা বিরাট সমর্থন ছিল। তৃণমূলের প্রতি মানুষের প্রকৃত সমর্থন কত সেটা বোধহয় আমরা দেখার সুযোগ পাবো। ভোটের ফল কী হবে কেউ বলতে পারে না, কিন্তু এই ভোটের ফলে তৃণমূল কংগ্রেসের একটা ধাক্কা হবে। সেই ধাক্কা তারা কতটা সামনে নিতে পারে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের কাছে চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় কি এসআইআরের পরও দলকে জেতাতে পারবেন, এটাই তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার রাজনৈতিক জীবনে তিনি সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন 2026 সালে। স্যার, ইতিমধ্যে 12টা রাজ্যে এসআইআর চালু করা হয়েছে, তো প্রত্যেকটা রাজ্যের পরিস্থিতি আলাদা আলাদা রকম। যে এসআইআরের ক্ষেত্রে যে 11টি ভ্যালিড ডকুমেন্ট দেওয়ার কথা বলেছে কমিশন, সেই 11টি ডকুমেন্ট ছাড়াও চিফ ইলেকটোরাল অফিসার মানে নিজে বাছাই করতে পারবে। সে যদি স্থানীয় কেউ যদি অন্য কোনো ডকুমেন্ট দেয়, তাহলে চিফ ইলেকটোরাল অফিসার সেটা বাছাই করে দেখতে পারবেন এবং তিনি তার উপরে সিদ্ধান্ত নিতে পারবেন। এই যে সুবিধার কথা বলা হচ্ছে, এর মাধ্যমে তো শাসক দলের ঘনিষ্ঠ ভোটাররাও ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন, যদি কিনা সিইও অফিসার শাসক দলের ঘনিষ্ঠ হয়তো। না, এসআইআরের প্রক্রিয়াটা নিয়ে আমরা অযথা আতঙ্কিত হচ্ছে আমার মনে হয়। প্রথম কথা হচ্ছে, যদি 2002-এর যে এসআইআর লিস্ট বেরিয়েছিল, ভোটার লিস্ট ছিল, তাতে কারো নাম থাকে, তাকে কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না, প্রথম কথা। 2 নম্বর, কারো বাবা মার নাম যদি 2002-এর তালিকায় থাকে, তাকেও কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না। শুধুমাত্র তাকে প্রমাণ করতে হবে তার পিতৃ পরিচয় বা মাতৃ পরিচয়, এইটুকুই যথেষ্ট। যাদের নাম অথবা তাদের বাবা মাদের নাম 2002-এর তালিকায় ছিল না,
তাদেরই শুধু ডকুমেন্ট দিতে হবে এবং এই সম্ভাবনাটা খুব প্রবল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী বলছি, 2005-এ লোকসভায় যা বলেছিলেন, যে উনি বলেছিলেন, আপনি দেখুন ভিডিওতে, উনি বলেছিলেন পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ একটা মহামারীর আকার ধারণ করছে এবং তিনি বামফ্রন্ট সরকারকে দায়ী করেছিলেন। আশ্চর্য ব্যাপার হচ্ছে, এখন যখন অবৈধ অনুপ্রবেশের কথা বলা হয়, কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলা হয়, কেন্দ্রীয় সরকার কিভাবে আটকাতে পারছে না অবৈধ অনুপ্রবেশকারীদের। 2005 সালে কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেস সরকারের দিকে আঙুল তোলেনি, বামফ্রন্ট সরকারের দিকে আঙুল তুলেছিলেন। তার কারণটা খুব স্পষ্ট, পশ্চিমবঙ্গে বাংলাদেশের বর্ডারটা হচ্ছে পোরাস বর্ডার, এখান থেকে অনুপ্রবেশ আটকানোটা খুব মুশকিল। কিন্তু যেটা সম্ভব হচ্ছে, প্রশাসন সজাগ হলে যারা অনুপ্রবেশকারী তাদের আইডেন্টিফাই করে ফেরত পাঠানো সম্ভব এবং এই প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রক্রিয়া। সুতরাং এই যাদের নাম বাদ পড়বে এবং যাদের নাম নেই, তাদের ভোটার লিস্টে ঠাঁই পাওয়াটা খুব মুশকিল। কারণ যদি সেটা করে, এটা কিন্তু আদালতে চ্যালেঞ্জড হবে। বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আদালতে চ্যালেঞ্জ করবে। আদালত যদি এসআইআর নিয়ে সন্তুষ্ট না হয়, যদি প্রশ্নচিহ্ন থেকে যায়, তাহলে কি হবে? আবার এসআইআর হবে, নির্বাচন পিছিয়ে যাবে এবং নির্বাচন যদি মে মাসের পর পিছিয়ে যায়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন অবশ্যম্ভাবী হয়ে উঠবে। আমি এই সম্ভাবনাটা খুব প্রবলভাবে দেখছি যে নির্বাচন হয়তো ঠিক সময় না হয়ে বছরের শেষে হবে সামনের বছর এবং রাষ্ট্রপতি শাসনে নির্বাচন হবে। সেই প্রক্রিয়াটা হয়তো দেখছে। এখন তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব এটা আটকানো, যদি তারা সহযোগিতা করে, যদি তারা ভুয়ো ভোটারদের নাম তোলার চেষ্টা না করে, তাহলে এটা আটকানো সম্ভব। কিন্তু এই সম্ভাবনাটা খুব প্রবল। কেউ ডকুমেন্ট দিল, সেই ডকুমেন্টটাকে চ্যালেঞ্জ করে কোর্টে চলে গেল, ব্যাপারটা সেরকম প্রক্রিয়াটা কোর্ট স্টে দিয়ে দিল, বললো এটা নিয়ে ইনভেস্টিগেট করতে হবে। সুতরাং এসআইআর প্রক্রিয়াটা ব্যাহত হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আইন শৃঙ্খলার কারণে হতে পারে অথবা আদালতের কারণে হতে পারে, এই দুটোই কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। স্যার, এই যে বিরোধীরা হাজারো অভিযোগ করেছে, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, খোদ মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছে, কিন্তু বঙ্গ রাজনীতির ঘটনাপ্রবাহ দেখে কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধুরন্ধর রাজনীতিবিদ কি বিকল্প পথ না ভেবেই চুপ করে বসে আছেন? না না, এটা তো শোনাই যাচ্ছে যে এই যে পাড়ায় পাড়ায় যে প্রকল্পগুলো দেওয়া হচ্ছে, 10 লাখ টাকা করে প্রতি পাড়ায় দেওয়া হচ্ছে, যেটা শোনা যাচ্ছে, তো সেখানে অনেকের জন্ম শংসাপত্র তৈরি করে দেওয়া হচ্ছে। এবং কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, সেই জন্ম শংসাপত্র যদি ঠিক প্রক্রিয়ায় তৈরি না হয়, অর্থাৎ আমার জন্ম হয়েছে ধরুন আজকে 70 সালে, আর আমার শংসাপত্র যদি 2025 সালে, এবং সেটা এমন জায়গা থেকে তৈরি হয় যেখানে আমার জন্ম হয়নি, তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠে যাবে। সুতরাং এই কথাটাই আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নিশ্চয়ই বিভিন্ন উদ্যোগ নেবে, যাদের ডকুমেন্ট নেই তাদের ডকুমেন্ট তৈরি করে দেওয়ার। কিন্তু যে ডকুমেন্টগুলো তৈরি করে দেওয়া হবে সেগুলো চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে বিএলওরা যখন বুঝতে পারছে, প্রথম যারা বুঝতে পারছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। 2 নম্বর, তারা নিশ্চিত নয় রাজ্যে পট পরিবর্তন ঘটবে না, কারণ এই সম্ভাবনা এবার খুবই প্রবল যে একটা পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন আসতে পারে। সুতরাং প্রশাসনও কিছুটা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা আছে, কারণ রাজনৈতিক পরিবর্তন এলে এই প্রশাসনকেও নতুন সরকারের আমলে কাজ করতে হবে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও ফিরে আসতে পারে। সুতরাং সেই সম্ভাবনাটা মাথায় রেখে সবাইকে যা করার করতে হবে। এই প্রক্রিয়াটা খুব সহজ হবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এইটুকু বলতে পারি, কারণ এই এসআইআর এর ফলে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হতে পারে। স্যার বলছি, এসআইআর ইস্যুতে যে কমিশন যে কড়া নির্দেশ দিয়েছে, তার জবাবে নভেম্বরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা একটা প্রতিবাদ সভা হবে তৃণমূলের। তিনি এই যে বারবার এসআইআর প্রতিরোধ করছেন, কেন তিনি প্রতিরোধ করছেন? এসআইআর কি হলে খুব একটা খারাপ হবে রাজ্যের জন্য? না, এটাই আশ্চর্যের। ধরুন নির্বাচন কমিশন যদি অসাংবিধানিক কোনো পদক্ষেপ নেয়, তিনি আদালতের দ্বারস্থ হয়ে এই প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করতে পারতেন, বন্ধ করতে পারতেন, যেখানে মডিফাই করার করতে পারতেন। সেটা না করে তিনি এবং তার দলের নেতারা যে ধরনের প্ররোচনামূলক বক্তব্য রাখছেন, টিভিতে আমরা দেখছি, যেভাবে বলছেন বিরোধী দলের নেতার বাড়ি ঘেরাও করতে হবে, সুকান্ত মজুমদারের বাড়ি ঘেরাও করতে হবে, চোখ খুবলে নিতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। আর প্রশাসন যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে এই প্ররোচনার বক্তব্যের পরে, যেটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস কোণঠাসা হয়ে পড়ছে। কখন একটা দল এই ধরনের বক্তব্য দেয়, যখন তারা কোণঠাসা হয়ে পড়ে। তৃণমূল কংগ্রেস যদি জানতো, আপনি 2002 এসআইআর দেখুন তো, বামফ্রন্টের পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তব্য আপনি দেখতে পাবেন? মিডিয়ায় কোনো বক্তব্য অন্তত আমি অন্তত খুঁজে পাইনি। বামফ্রন্ট কিন্তু এই এসআইআর এর ফলেও একটা বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল। 2004-এ জিতেছিল, 2006-এও ফিরে এসেছিল। 235 সে তো আমাদের ইতিহাস হয়ে গেছে। বৌদ্ধ ভট্টাচার্যের আবার মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসা। বামফ্রন্ট
ভোটের মধ্যে যে আত্মবিশ্বাসটা ছিল সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে চোখে পড়ছে না, সেই জন্যই তারা আক্রমণাত্মক হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যত আক্রমণাত্মক হবেন তত তার রাজনৈতিকভাবে জমি তার পায়ের তলা থেকে সরে যাবে, সেটাই আমার মনে হয়। স্যার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকও বলেছিলেন, আপনি যে বললেন ওরা বিরোধিতা করছেন, নিশীথ মালিক বলেছে এসআইআর নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা প্রত্যেকটা বিজেপি কর্মীকে ধরে ধরে পুড়িয়ে দেবে। ঠিক আছে, এই সমস্ত মন্তব্য করছে। এসআইআর তো কমিশনের প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণভাবে, এখানে তো বিজেপির হস্তক্ষেপের কথা কোনো জায়গা থেকে আসছে না, কিন্তু তারা বারবার বিজেপিকে কেন টার্গেট করছে? দেখুন, যেটা আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ধরুন বৈধ ভোটারের নাম বাদ গেল, আদালতের শরণাপন্ন হওয়া যায়, আমরা কেউই চাই না বৈধ ভোটারের নাম বাদ যাক, কিন্তু বৈধ ভোটারের নাম বাদ গেলে আমি আইন হাতে তুলে নেব, যখন শাসক দল এই কথাটা বলে তখন প্রশ্ন ওঠে যাদের তারা বৈধ ভোটার বলছে তারা কি আদৌ বৈধ ভোটার না অবৈধ ভোটার? যদি তারা সত্যিই বৈধ ভোটার হতো, তাদের নাম বাদ যেত, তাহলে তো আদালতের শরণাপন্ন হতো শাসক দল, সেই ক্ষমতা তাদের আছে। বহু মামলায় তারা বহু টাকা খরচ করে আদালতে যাওয়ার জন্য, ডিএ মামলায় কত টাকা তারা আদালতে যাওয়ার জন্য খরচ করছে, তারা এক্ষেত্রে কেন করছে না? কেন তারা আক্রমণাত্মক হচ্ছে? কেন তারা বিরোধীদের আক্রমণ করার কথা বলছে? আক্রমণ করাটা হচ্ছে কার্যত কোনটা সহায় পড়া। এই আচরণ সিপিআইএমও করেছিল 2009-10 সালে গিয়ে, যখন তারা তৃণমূল কংগ্রেসের কাছে একটা কার্যত কোণঠাসা হয়ে পড়ছিল রাজ্য রাজনীতিতে। তৃণমূল যে কোণঠাসা হয়ে পড়ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বুথ লেভেলের নেতা প্রত্যেকের বক্তব্যে এটা একেবারে স্পষ্ট হয়ে হচ্ছে। মানুষের কাছে বেআব্রু হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বুক দুরু দুরু করে কাঁপছে, এই এসআইআরের ফলে বিদায়ের ডাক এসে পড়েছে, এটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং বিভিন্ন ঘটনা প্রবাহ আমরা যদি চারপাশে দেখি, তৃণমূল কংগ্রেসের পতনের চিহ্ন সর্বত্র। উত্তর পুজোর আগে আমি যদি তাকাই, কলকাতায় যে বন্যা হলো এবং সেই বন্যায় 10 জনের বেশি মানুষ ইলেকট্রোকিউটেডে মারা গেল, তারপরও আমরা উৎসব সেলিব্রেট করলাম। মেয়র, যিনি তৃণমূল কংগ্রেসের শাসক দলের মেয়র, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, তাকে সরিয়ে দেওয়া হলো না, যদিও শাসক দলের পথ থেকেই তার দাবি উঠেছিল যদি ইলেকট্রিকিউটেড হয়ে মানুষ মারা যায়, মানে রাস্তায় বিদ্যুতের তার পড়েছিল, সিএসসির দিকে দায় ঠেলালো, কিন্তু সিএসসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আশ্চর্য ব্যাপার, এর একটা প্রভাব আছে। দ্বিতীয়, উত্তরবঙ্গে বন্যা হলো, কলকাতার বুকে রেড রোড কার্নিভালে আমরা দেখলাম, এদিকে উত্তরবঙ্গের বন্যায় মরছে, মুখ্যমন্ত্রী উৎসব করছেন রেড রোড কার্নিভালে দাঁড়িয়ে, যেখানে ঠাকুর কার্নিভালে হেঁটে চলেছে, বিসর্জনের দিন বিসর্জন না হয়, আর মুখ্যমন্ত্রী নাচছেন মঞ্চে দাঁড়িয়ে। এই দৃশ্য মানুষ দেখেছে। আমরা দেখলাম একজন আদিবাসী সমাজের এমপিকে কীভাবে রক্তাক্ত হতে হলো তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে, এবং এই রক্তাক্ত হওয়ার পরও সেই কর্মীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না। আমরা দেখলাম দুর্গাপুরে একজন ডাক্তারি পড়ুয়াকে কীভাবে ধর্ষিতা হতে হলো তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে, অথচ মুখ্যমন্ত্রী বললেন মহিলাদের নাকি রাস্তায় বেরোনো উচিত নয় রাত্রের পর। অর্থাৎ প্রতিটা পদক্ষেপ এক একটা হিস্টোরিক ব্লান্ডার। তৃণমূল আত্মঘাতের পথে হাঁটছে, তৃণমূল পরাজয়ের পথে হাঁটছে, তাদের প্রতিটা পদক্ষেপে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এসআইআর নিয়ে যখনই কোনো তৃণমূল নেতা এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছেন, তিনি দলের কবরটাকে আরও বেশি খুঁজছেন। মানুষের কাছে মেসেজ যাচ্ছে তৃণমূল জালিয়াতি করে যেতে, তৃণমূল অবৈধ ভোটারের ভোটে যেতে, সেই জন্যেই তারা এসআইআরে ভয় পাচ্ছে। মেসেজটা খুব স্পষ্ট, তৃণমূল যদি বৈধ ভোটারের ভোটে জিততো এসআইআরে তারা ভয় পেত না। এসআইআর নিয়ে এরা আতঙ্কিত, এসআইআর নিয়ে তারা এই ধরনের সমাজ বিরোধীদের মতো আচরণ করছেন, তার কারণ হচ্ছে তারা অবৈধ ভোটারের ভোটে যেতে। তার মানে স্যার আপনি বলছেন এসআইআর যদি সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে 26-এর ভোটে হাওয়া বদল হতে পারে, তাই তো? হাওয়া বদল বলছি না, বলছি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল। মনে আছে বামফ্রন্ট, যে বামফ্রন্ট মাইটি বামফ্রন্ট 2021-এর নির্বাচনে শূন্য হয়ে গেছিল, তৃণমূল হয়তো এই মুহূর্তে শূন্য হবে না, কিন্তু ধুয়ে মুছে একবারে সাফ হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে। যে তীব্র আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে যে তৃণমূলের দুর্নীতি নিয়ে যে তীব্র বিদ্বেষ আমরা চোখ দেখতে পাচ্ছি, যে কোনো মানুষের সাথে আপনি তো বিভিন্ন জায়গায় কথা বলেন, দেখতে পাবেন কী ধরনের অসন্তোষ মানুষের মধ্যে, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে অসন্তোষ। বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলছেন আমাদের টাকা চুরি করে আমাদেরই টাকা দিচ্ছে সরকার। অর্থাৎ সরকার যে চোর, এটা একেবারে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। একসময় ভারতের গলিগলিতে স্লোগান উঠেছিল গালি গালি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। কংগ্রেস কিন্তু সেই নির্বাচন বাঁচাতে পারেনি। 1989 সালে কংগ্রেসের পতন ঘটেছিল। 2014 সালের নির্বাচনে মনমোহন সিংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এত স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, সেই মানুষটাও কিন্তু সেই নির্বাচন আটকাতে পারেনি, তারপরে কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারেনি। মানুষের মনের মধ্যে যখন ঢুকে যায় সরকার এবং সরকারের নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত, এবং এখানে দুর্নীতির অভিযোগ
অভিযোগ উঠেছে সর্বোচ্চ নেতৃত্বের এগেনস্টে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সরকারের পক্ষে বাঁচাটা ভারতের গণতন্ত্রে খুব কঠিন। 1989 দেখিয়েছে, 2014 সর্বভারতীয় ক্ষেত্রে দেখিয়েছে, পশ্চিমবঙ্গেও এর ব্যতিক্রম নাও হতে পারে। অতীতে যে পরিবর্তনগুলো আমরা দেখেছি, যেমন ধরুন ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন, সব ওপিনিয়ন পোল বলছিল যে কংগ্রেস নাকি আবার ফিরে আসবে, ভালো কাজ করেছে, কিন্তু দুর্নীতির অভিযোগে পতন হলো কংগ্রেসের, এলো বিজেপি ক্ষমতায়। আমরা স্পষ্ট দেখলাম দুর্নীতি ভারতের ভোটাররা আর সহ্য করতে রাজি নয়। সে দুর্নীতি যেই করুক না কেন, বিজেপি করুক, কংগ্রেস করুক, তৃণমূল করুক, সিপিএম করুক, এবং এই দলকে মানুষ দুর্নীতিগ্রস্ত ভাবতে শুরু করেছে। এটাই পরিবর্তন, এবং এই পরিবর্তনটাকেই তৃণমূলরা ভয় পাচ্ছে, তাই তারা সমাজ বিরোধীদের মতো আচরণ করছে, যেটা তাদের পতনকে আরও ত্বরান্বিত করছে।